নায়ক আবার রিলিজ করেছে বড় স্ক্রিনে কয়েকটা সিলেক্টেড হলে। আনফরচুনেটলি আমাদের হলে এখনো ওটা আসেনি বা মনে হয় আসবেও না। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ রিভিউস ক্লাস। তোমার সাথে আমি রিও, আমি রৌনক। আজকে চলে এসেছি নায়ক রিলিজ করেছে তার একটা রিভিউ করতে। এবার ফাইনালি কি হয়েছে যেটাও বললো যে আমাদের এখানে হলে আসেনি, বাট আমরা তবুও এটাকে রিওয়াচ করেছি। সো সেটা দেখে আমাদের কি মনে হলো সেটা আজকের ভিডিওতে। সো দেখো, বেসিক্যালি নায়ক 1966-এ তৈরি করা সত্যজিৎ রায়ের একটা কাল্ট মুভি, এবং সেখানে নায়কটা উনি বেসিক্যালি লিখেছিলেন হচ্ছে একদম উত্তম কুমারকে বেস করে। এবং এই উত্তম কুমারকে যখন আমরা স্ক্রিনে দেখি, মানে বেসিক্যালি আমরা উত্তম কুমারকে স্ক্রিনে দেখতে পাই হচ্ছে যখন আমরা প্রথম আমাদের রিভিউ স্টার্ট করি অতি উত্তম সিনেমাটাতে সৃজিত মুখার্জির। সেখানে কিছু কিছু সিনেমাগুলো থেকে কাট করে করে উত্তম কুমারের চরিত্রগুলোকে নিয়ে আসা হয়েছিল। গুরু, তোমার একটা সিনেমা বেরিয়েছে সৃজিত মুখার্জির অতি উত্তম, বাট যখন উত্তম কুমার আসছিলেন স্ক্রিনে তখন কিন্তু তার একটা আলাদা অরা ক্রিয়েট হচ্ছিল। সো সেই দিক থেকে দেখতে গেলে এই নায়ক যখন আমরা অনেকবার দেখেছি, বহুবার দেখা নায়ক, কিন্তু নায়কটাকে রিলিজ করার পর ভেবেছিলাম হয়তো হলে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারবো, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। বাট তবুও আমরা আমাদের নিজেদের বড় একটা স্ক্রিনে আমরা নিজেরা দেখলাম। বেসিক্যালি যেটা বলার যে উত্তম কুমার সত্যিই যে নায়ক, এবং উত্তম কুমার যে একজন টোটালি বলা যায় একটা ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু তার প্রত্যেকটা কাজের মধ্যে থেকেও এই নায়কে যেন বেশিভাবে ফুটে ওঠে। কারণ ওই অরিন্দম মুখার্জি যে ক্যারেক্টারটা উনি প্লে করেছিলেন, যে ওই যে ট্রেনে পুরোটা জার্নিটা একদম স্টার্টিং থেকে এন্ড, এবং সেখানে শর্মিলা টেগোরের যে একটা ইন্টারভিউ সেশন, মানে আমি আজকে যখন এই নায়কটা দেখছিলাম আমি ওকে বলছিলাম যে সত্যজিৎ রায় কি ভেবে এটা লিখেছেন, মানে সত্যজিৎ রায় যে থিঙ্কিংটা, মানে তখনও উনি দেখবে অনেক ডায়ালগস যেগুলোর আছে যেগুলো উত্তম কুমারের কণ্ঠে রয়েছে, যে পাবলিককে বুলডোজার দিয়ে স্ম্যাশ করে দিলে মনে শান্তি হতো, যে তার সিনেমাটা বেরিয়েছে 2 উইকে সেরকম রিপোর্ট আসছে না, বা এই উত্তম কুমার একজন বড় স্টার যেহেতু তাকে দেখার জন্য যে ওই ট্রেনের পাশে যে ভিড়, বা স্টেশনে যে তার ওই কাঁচের জানলায় যে একটা ওয়েব করা বা একটা বাড়ি দিয়ে দেখা, উনি জাস্ট রিল্যাক্সে থাকা যেটা, এবং ওনার যে প্রত্যেকটা মুভমেন্টে চোখে সানগ্লাস দিয়ে সিগারেটটাকে এই কোনা করে ধরে যে ডায়ালগসগুলো বলা, মানে দেখে জাস্ট এখনো গায়ে কাঁটা দেয়। মানে সত্যি তাই একটা অসাধারণ সৃষ্টি বলা যেতে পারে। কারণ সেই সময় উত্তম কুমারের পাশাপাশি সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু একটা বড় স্টার ছিলেন, কিন্তু তবুও উত্তম কুমারের যে অরাটা সেটাকে ধরে রাখার জন্য সত্যজিৎ রায়ের যে সৃষ্টিটা, সেটা কিন্তু এখনো সেটা বয়ে চলেছে। মানে তখন আমার মনে হয় যে সত্যজিৎ রে অবভিয়াসলি মানে ভেবেছিলেন যে অপু মানে আমাদের সৌমিত্র চ্যাটার্জিকে ক্যারেক্টারটা দেবে, বাট তখন মহানায়ক বলতে বা নায়ক, মানে যাকে একটা আমরা কমার্শিয়াল একটা হিরো যাকে আমরা দেখতে পাচ্ছি বা একটা ডেমিগড হিসেবে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু তখন উত্তম কুমার অলরেডি হয়ে গেছেন। অ্যান্ড আরেকটা প্রবলেম আমার মনে হয় যে সেটা সত্যজিৎ রে মনে হয় অ্যাভয়েড করেছে, সেটা হচ্ছে ওনার মোস্ট অফ দ্য সিনেমায় ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং আমার মনে হয় যে তখনকার দিনে তাদের একটা ফেস হয়ে গেছিল সৌমিত্র চট্টোপাধ্যায়। তো ওই মনে হয় ওই যে চেনটাকে ব্রেক করার জন্য উত্তম কুমারকে স্টার হিসেবে, তার নায়ক হিসেবে মানে বুঝিয়েছেন। আমার মনে হয় তার যে কোনো মানে পুরো সিনেমাটা যে ট্রেনের সিনটা, ওটা কিন্তু এখনো ইন্সপায়ার হয়ে প্রচুর ডিরেক্টররা কিন্তু এখন ইউজ করে। ইভেন আপনারা যদি একটা এক্সাম্পলও দেখেন, ইমতিয়াজ আলী যে কটা সিনেমায় ট্রেনের সিকোয়েন্স আছে, মোস্ট অফ দ্য শট ওয়াইডে দুজনের ফ্রেম। ইভেন জব মি মেট দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পুরোটাই কিন্তু মানে ওনার কাজে ইন্সপিরেশনটা কিন্তু মানে চারিদিকে একদম ছড়িয়ে আছে, মানে নায়কের মোস্টলি আমি বলছি। এবং সত্যি কথা বলতে কি, যে নায়কের যে তখনকার দিনে আর কি যে লেখাটা কি হয়, যে এখন অনেক সময় অনেক ভাবনা চিন্তা করে একদম, এবং এখন যেটা এই কিছু বলা যাবে না, লেফট রাইট অনেক কিছু ব্যাপার থাকে, লেফট ফ্রন্ট রাইট ফ্রন্ট নিয়ে অনেক কিছু দুমদাম বলা যাবে না, পাবলিককে হিট করা যাবে না, এই যে যাবে না, করা যাবে না, হবে না, এই নায়ের যে ব্যাপারটা এখন অনেক বেশি থাকে, সবাই একটু সেফ জোন খেলতে চায়। সো সেই নিরিখে দেখতে গেলে সত্যজিৎ রায় কিন্তু সেই রকমকার দিনে একটা এক্সপেরিমেন্টাল সিনেমা অলরেডি লিখে প্রডিউস করে মানে ডিস্ট্রিবিউশন দিয়ে কিন্তু চালিয়ে ফেলেছেন। ইভেন নায়ক বলেন আর অগন্তুক বলেন, মানে ওটা একটা খুব পলিটিক্যালি একটা স্ট্রং সিনেমা আমার মনে হয়। মানে তাকে ডাইরেক্ট অডিয়েন্সের উপর একটা মানে পলিটিক্যাল স্যাটায়ার ভাবে যে ছেড়ে দেওয়া যে এটা তোমরা, এটা কিন্তু একটা বিশাল এক্সপেরিমেন্ট আর খুব সাহস দরকার হয় তখনকার দিনে দাঁড়িয়ে। মানে তখনকার দিনে একটা অডিয়েন্সের মধ্যে একটা পারসেপশন সিউডো ইন্টেলেকচুয়ালনেস, যেটাতে লোকজন মনে হয় একটু ভাবতো যে একটু মানে ভালো লেখা খুব ইন্টেলিজেন্ট ভাবতে হচ্ছে, তো এটাকে ব্যাশ করে দিই। সেটা আমার মনে হয় নায়ক, দেবী বা পথের পাঁচালী তাও বাইরে হিট করেছিল। মানে ইভেন তার যে কোনো কন্ট্রোভার্সিয়াল সিনেমা কিন্তু খুব
মানে নাম করেছে আফটার, মানে যখন এগুলো স্টাডি করা হলো, মৃণাল সেন বলেন, সত্যজিৎ রে, ঘাটাক্স, সবাই কিন্তু পরে এগুলো স্টাডি করেছে। তখন আমার মনে হয় না এগুলো হিট করেছে, এখন যেমন রিলিজ করেছে তো লোকজন দেখতে যাচ্ছে। এবার রিলিজ করার পেছনে কারণ হচ্ছে এটাই যে একটা দিকে কিন্তু এটা বেনিফিট, যে দেখো একটা যে ব্যাপার সিনেফাইলদের জন্য অনেক অনেক বড় বড় হলে, কলকাতার অনেক বড় বড় হলগুলোতে কিন্তু এটা রিলিজ করেছে। এবার রিলিজ করার পেছনে কারণ হচ্ছে এটাই যে মানুষকে দেখানো, যে সিনেমাটা তারা দেখুক। শুধুমাত্র এটা নয় যে আমাদের এখনকার দিনে যে শুধু তোমারই জন্যর মতন সিনেমাগুলো বা দেব বা জিতের সিনেমাগুলোকে সেগুলোকে রিলিজ করে দেখাচ্ছে, শুধু সেটা নয়, তার পাশাপাশি যে সত্যজিৎ রে যে এই নায়ককে আবার রিলিজ করা হলো, এটা কিন্তু একটা ভালো উদ্যোগ, যাতে আরো অনেকগুলো পুরনো সিনেমা যাতে বড় স্ক্রিনে রিলিজ হোক। উই ওয়ান্ট দ্যাট একদম, আর সেটা সব জায়গায় স্ক্রিন হোক, সিলেক্টেড না হয় না, একদম অবভিয়াসলি, কারণ এটা কিন্তু সকলের দেখা উচিত। কারণ এটা নিয়ে কিন্তু এখনো আমার মনে হয় এটা নিয়ে একটা পড়াশোনা হয়, কারণ তখনকার দিনে যে লেখাটা, তখনকার দিনে যে থিঙ্কিংটা, যদি আপনারা নায়কটাকে খুব ভালো করে দেখেন, আমি জানি আমাদের যারা রিভিউয়ার দেখেন তারা অনেক বেশি ইন্টেলেকচুয়াল, অনেক বেশি আমাদের থেকে বেশি তারা ভালো জানেন, তারা বোঝেন সিনেমা নিয়ে, তারা অনেক কিছু জানেন। সো তাদেরকে এটাই বলার যে তোমরা হয়তো বুঝতে পারবে ব্যাপারটাকে নিয়ে, যে নায়ক সিনেমাটা যখন এখনো দেখলে আমাদের মনে হয় যে এটা যেন এখনো রেলেভেন্ট কাজ, এটা এখনো রেলেভেন্ট কাজ, মানে এখনকার কোনো একজন ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার যে স্ক্রিপ্টটা করে সেটা সিনেমা বানিয়েছে তার মতন কাজ, মানে যে ডায়লগস গুলো রয়েছে, যেগুলোকে পুট করা, যেগুলো সুন্দরভাবে সাজানো, বা এই যে একজন ইন্টারভিউ নিতে এসছে তার কাছে, প্রথমে তার কাছে অ্যাপিয়ারেন্স ঘটছে যখন তাকে বলছে একটা অটোগ্রাফ দেওয়ার জন্য, এবং অটোগ্রাফ দেওয়ার জন্য যে সবসময় একজন অ্যাক্টর মানে যে ভগবান তুল্য হতে হবে যে কনসেপ্টটা, সেইগুলো থেকে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লাইন সেগুলোকে সুন্দরভাবে যে ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো কিন্তু হ্যাটস অফ সত্যজিৎ রে, কারণ এরমভাবে ফুটিয়ে তোলে। এবং তার থেকেও বেশি সব থেকে ভালো ফুটিয়ে তুলতে যিনি পারেন তিনি তো সত্যি উত্তম কুমার, কারণ তার হাসি যেমন ভুবন ভোলানো হাসি যে কনসেপ্টটা আছে, সেটার পাশাপাশি তার অভিনয়, তার অরা, তার প্রেজেন্স, প্রত্যেকটা কিন্তু দারুণ এবং একটা অসাধারণ ফিল্ম। তোমরা প্রত্যেকে দেখো এবং প্লিজ একটা করে হয়তো শো পে দিয়েছে এটা, কিন্তু ফাইনালি তোমরা গিয়ে দেখো এটাকে, তোমরা কিন্তু একটা ভীষণ ভালো লাগবে বেসিক্যালি, কারণ এই ধরনের সিনেমা কিন্তু এখনকার দিনে আর মনে হয় না তৈরি হবে। আরেকটা জিনিস বলা, যে বাংলা ইন্ডাস্ট্রির এখন যা পরিস্থিতি, তার জন্য শুধু রিভিউয়ার স্কোয়ারের জন্যই যে বাংলা ইন্ডাস্ট্রি আজকে খারাপ অবস্থায় হয়েছে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ বাংলা ইন্ডাস্ট্রি খারাপের জন্য আমাদের দুজন কোনোদিন কোনো দায়ভার গ্রহণ করতে পারি না, কারণ আমাদের পক্ষে সম্ভব না। সো আমি এটা লাস্টে এটা বললাম, তার কারণটা হলো আমাদের ছাবা সিনেমাটা দেখার পরে, দেখো প্রত্যেকের একটা হিউম্যান বিং আমরা প্রত্যেকে, কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না। আমরা সেখানে বলেছি ওয়ান টাইম ওয়াচেবল একটা সিনেমা এটা, তোমরা ছাবা রিভিউটা দেখে নিও, আমি আই বাটনে লিংক দিয়ে দেবো। সো সেখানে আমরা কিন্তু কোনো কাউকে কিন্তু বলিনি যে ছাবা সিনেমাটা একদমই দেখো না বা ছাবা সিনেমাটা খারাপ অমুক তমুক, আমরা শুধু পয়েন্টগুলোকে তুলে ধরেছি। আমরা কিন্তু কোনো ভয় ভীতি নিয়ে রিভিউ করি না যে কে কি মনে করবে বলে, আমাদের যেটা পার্সোনাল ওপিনিয়ন আমরা সেটা তোমাদের সামনে তুলে ধরি, সেটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ভিউয়ার্সদের স্পেশালি থ্যাঙ্কস যে পৌঁছে দেওয়ার জন্য, এবং এটাকে থ্যাঙ্কস টু ইউটিউব অলসো যে এত ভালো করে ভিডিওগুলোকে রেকমেন্ড করার জন্য। সো প্রত্যেকে দেখছো এবং সেখানে তারা কমেন্টসে কিছু এরকম এসছিল, সো সেই কারণের জন্য আমরা এটা বললাম যে আমরা দুজন দায়ী নই। সো হতেই পারে প্রত্যেকের ওপিনিয়ন একরকম, সো সবার যে কমেন্ট সেকশন সবসময় খোলা, অবভিয়াসলি লেখো, তোমরা লেখো, তোমাদের খারাপ লাগলেও লেখো, ভালো লাগলেও লেখো, বাট লেখো, বারণ করেনি, তোমরা অবভিয়াসলি লিখবে, তোমাদের ভালো লাগলেও লিখবে, আমরাও শিখবো, আমরা জানবো। অবভিয়াসলি আমরা নিউবর্ন চ্যানেল, সো সেই কারণের জন্য আমরা চাই তোমরা পাশে থাকো, সাপোর্ট করো চ্যানেলটাকে, এবং অবশ্যই রিলিজ করেছে নায়ক, সেটা কিন্তু অবশ্যই তোমরা গিয়ে দেখো। সো এই ছিল হচ্ছে আজকের রিলিজ নায়ক রিভিউ কথা একদম। এবং ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। হ্যাঁ, অবভিয়াসলি তোমরা কমেন্টস করছো, এটা কিন্তু খুব ভালো জিনিস। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।